রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলছে বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক হতে পারে বিক্রম মিস্ত্রির। অসৎ মানুষেরা ক্ষমতাবান হলে অনাচারে পরিপূর্ণ হয়ে পড়ে দেশ, বলেছেন আইন উপদেষ্টা। সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় বসেছে বাংলাদেশ ভারত। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশের পক্ষে রয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সোমবার বেলা 11:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের মধ্যে এই বৈঠক শুরু হয়। এর আগে বেলা 11টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়িবহর পদ্মায় প্রবেশ করে। ফরেন অফিস কনসালটেন্ট FOC শুরুর আগে একান্তে কিছু সময় আলাপ আলোচনা করবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও বিক্রম মিস্ত্রি। পরে জসিম মিস্ত্রির নেতৃত্বে শুরু হবে FOC। বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেবে। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে দিল্লির সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে। গত বছরের নভেম্বরে দিল্লিতে পররাষ্ট্র সচিব পর্যায়ে সর্বশেষ বৈঠক হয়। FOC শেষে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব। বিকেলে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলছি তার সাথে। কায়েস, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে কি কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ কনক। আপনি ঠিকই বলেছেন যে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে আছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন আমরা গণমাধ্যম কর্মীরা আমরা অতিথি ভবন পদ্মার গেটে অপেক্ষা করছি। ঠিক বেলা 11টার সময় ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেছেন এবং সেখানে আগে থেকেই ছিলেন আমাদের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। তার সঙ্গে বৈঠক চলছে। আপনাকে বলে রাখি যে দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে কিন্তু তারা একান্তে দুজন বৈঠক করবেন, অর্থাৎ দুই পররাষ্ট্র সচিব বৈঠক করবেন এবং এই বৈঠকটি শেষ হবে কিন্তু বেলা 1:30টায়, অর্থাৎ 11টা থেকে শুরু হয়ে 1:30-2টার দিকে বৈঠক শেষ হবে, অর্থাৎ দীর্ঘ 2-2.5 ঘন্টা বৈঠক হবে। এই বৈঠকের এবারের গুরুত্ব অনেক বেশি, কারণ আপনি জানেন যে বর্তমানে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে সাবেক যে স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারের পতন ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের এখন সম্পর্ক কিছুটা উত্তেজনার পর্যায়ে চলছে। কারণ সংখ্যালঘু ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় গণমাধ্যমে নানা ধরনের অপপ্রচার, নানা ধরনের ভুল তথ্যের সংবাদ পরিবেশন করছে। সে কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে এক ধরনের আমরা টানাপোড়েন লক্ষ্য করছি। তার মধ্যেই ভারতের এই পররাষ্ট্র সচিব বিক্রম সিংঘি তিনি এসেছেন ফরেন অফিস কনসালটেশন, অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক সেই বৈঠকে অংশ নিতে। আপনাকে একটু জানিয়ে রাখি যে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু গতকালকে আমাদেরকে বলেছেন যে দুই পররাষ্ট্র সচিবের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হবে এবং এই বৈঠক শেষে এরপরে বিক্রম সিংঘি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তারপরে প্রধান উপদেষ্টার সাথে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করবেন এবং সেই সব বৈঠকগুলোতে নিশ্চয়ই বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক চলছে এই সম্পর্ক কীভাবে ভালো করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো পরবর্তীতে আমরা সেই তথ্য পেলে বৈঠক শেষে আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ইমরুল কায়েস। অসৎ মানুষেরা ক্ষমতাবান হলে দেশ অনাচারে ভরে যাবে, বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, দুর্নীতি যে খারাপ সে বিষয়টি সমাজ থেকে দূর করে দেওয়া হয়েছে, কারণ অর্থ থাকাটাই এখন গর্বের বিষয়। একজন বেহায়া প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, অথচ বিচার কখনো তাদের হয়নি, উল্টো বিচার করেছে বেগম খালেদা জিয়ার। যারা পুরো পরিবার চোর তিনি বেগম জিয়াকে বলতেন এতিমের টাকা মেরে দিয়েছে। বলেন, গণমাধ্যমের প্রমাণ করা উচিত যে তারা ভালো সময় পেলে কাজ করতে পারে। যারা দুর্নীতিবাজ চোর তারা কিভাবে ধর্ম পালন করে সেটা প্রশ্নের বিষয় বলেও মত তার। নিজের জায়গা থেকে ভালো কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এই সরকার থাকবে না, রাজনৈতিক সরকার আসবে, তাই সবাইকে দেশের জন্য কাজ করতে হবে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। উত্তরের জনপদে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বাড়ছে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ।
সোমবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। পঞ্চগড়ে দুদিনে আবারও কমেছে সর্বনিম্ন তাপমাত্রা, সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। দুদিন ধরে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। কষ্টে রয়েছে নিম্ন আয়ের মানুষ। কুড়িগ্রামে টানা 5 দিন ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে নদী তীরবর্তী ও চরাঞ্চল সহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সকাল 10টার আগে সূর্যের দেখা মিলছে না রংপুরে। দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের মানুষগুলো। সকালে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। বাংলাভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 47 বছর। বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হকের জ্যেষ্ঠ সন্তান তিনি। মৃত্যুকালে মোহাম্মদ আজিজুল হক বাবা মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।